প্রস্তুতি নিতে হবে। তো আমরা অর্থোপেডিক নার্সিং এর বেসিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করব, আর কোন কোন এরিয়া থেকে এ যাবত কোশ্চেন হয়েছে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। যেহেতু তোমাদের অনেক কোশ্চেন পড়া আছে, বেসিক জিনিসগুলো তোমরা একটু ভালো করে ধরবে। বেসিক জিনিসগুলো ধরতে পারলে তোমাদের এই লাইসেন্স পরীক্ষা থেকে শুরু করে নিয়োগ পরীক্ষা পর্যন্ত এই কোশ্চেন থেকে তোমাদের পরীক্ষা হবে। বিশেষ করে তোমাদের নিয়োগ পরীক্ষা এখান থেকে কোশ্চেন থাকবে কনজেনিটাল অ্যাবনরমালিটিস। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন গুলো বেশি থাকবে পরীক্ষাতেই। তোমাদের একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই সাবজেক্ট থেকে একটা কোশ্চেন থাকবে, আর কম্প্রিহেন্সিভ পরীক্ষায় তোমাদের এই সাবজেক্ট থেকে চারটা কোশ্চেন থাকবে। সুতরাং বুঝতেই পারছো কতটুকু গুরুত্ব আর কতটুকু গুরুত্ব নয়। তো যে এই কোশ্চেন গুলো আমরা যে কোশ্চেন গুলো পারি, ভালো বুঝতে পারি, তার ভিতরে এই সাবজেক্টটা একটা, যে আমরা সহজে উত্তরগুলো করতে পারি। সুতরাং তোমরা এটা ভালো করে পড়বে, তাহলে কোশ্চেন সাবজেক্টের কোশ্চেন গুলো মিসিং হবে না। তো আমরা দেখি পার্টস অফ দ্য অর্থোপেডিক্স। অর্থোপেডিক্স সাবজেক্টের যে আমরা প্রথম জনক থেকে শুরু করব, ফ্রান্সিস সার্জন নিকোলাস থেকে প্রথম 1941 সালে অর্থোপেডিক সাবজেক্টের ধারণা আসে। যেহেতু জনক নিয়ে কথা, তোমরা এই নামটা একটু মনে রাখিও, একবার দেখে রাখিও, যদি কখনো আসে তখন যেন ভুল না হয়। তো এখন আমাদের মেইন পার্ট, যে অর্থোপেডিক নার্সিং এ কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়, যে হচ্ছে বোন, মাসেল, টেন্ডন, জয়েন্ট এবং এগুলো ম্যানেজমেন্ট কি, ফাংশন কি, পাশাপাশি ফ্র্যাকচার, ডিসলোকেশন এবং অর্থোপেডিক রিলেটেড ডিজিজ নিয়ে আলোচনা করা হয়। অর্থোপেডিক এটা একটা কোশ্চেন অনেকবার তোমাদের পরীক্ষায় আসছে। পারপাস অফ দ্য অর্থোপেডিক নার্সিং, ফাংশন অফ দ্য অর্থোপেডিক নার্সিং, তারপরে রেসপন্সিবিলিটি অফ অর্থোপেডিক নার্স। এই ধরনের এই কোশ্চেন গুলো আসবে, পরীক্ষায় আসে, যে পারপাস অফ অর্থোপেডিক নার্সিং, অর্থোপেডিক নার্সিং এর উদ্দেশ্য কি, অথবা যে অর্থোপেডিক নার্সের, একজন অর্থোপেডিক নার্স কি কি করতে পারে। ঠিক মেইন এই কথাগুলো তোমার রিলেটেড আসবে। টু কারেক্ট ডিফর্মিটি, আমরা অর্থোপেডিক নার্সিং কি, অর্থোপেডিক মানে ভাঙাচোরা, এটা রিলেটেড কোনো কথা থাকবেই। ঠিক আছে, তো আমরা এটা মেইন বিষয়, যে আমরা নার্স যদি, উদ্দেশ্য যদি হয় ঠিক একই কথা, একজন নার্স যদি কোনো কাজ করে তাহলে একই কথা, যে সে এটা কি করবে, কারেকশন করবে, কন্ট্রোল রিলিফ পেইন, পেইন রিলিফ করবে, টু ইনক্রিজ মাসেল স্ট্রেংথ অ্যান্ড জয়েন্ট পেইন, এটা করবে, টু রিডিউস আনলেস স্লিম, সেভ পেশেন্ট লাইফ। তো এই বিষয়গুলো তোমার কমন, এটা ট্রু ফলস, এটা বেস্ট চয়েস হয় না, এই অংশটা থেকে বেস্ট চয়েস হয় না, এটা ট্রু ফলস কোশ্চেন হয়। তার দ্বিতীয়ত আছে আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেটা হচ্ছে অর্থোপেডিক প্রবলেম ইন বাংলাদেশ। এটা তোমাদের পরীক্ষায় আসছে, যে অর্থোপেডিক প্রবলেম গুলো কি কি, এটাই ট্রু ফলস একটা কোশ্চেন, যে এটা হচ্ছে বর্তমান বার্নিং কোশ্চেন, যে অর্থোপেডিক রিলেটেড কি কি ডিজিজ হয়। তো তোমরা সবকিছুই মেইনলি বুঝতে পারো, তারপরেও রিভাইজ করার জন্য তোমরা দেখো, আমরা অর্থোপেডিক ফ্র্যাকচার হয়, তারপরে ট্রমা হয়, তারপরে তোমার জয়েন্ট স্ট্রাকচার, জয়েন্ট ট্রমা হয়, কমন প্রবলেম ফাউন্ড অর্থোপেডিক পেশেন্ট। আরো কিছু কিছু কমন প্রবলেম কোথায় দেখা যাবে, পেইন, ডিফর্মিটি, ডিসফাংশন, ডিসকমফোর্ট, স্কেলেরোসিস, ডিস তারপর ডিসকমফর্ট, ডিফর্মিটি, এই সবগুলো নামগুলো, অস্টিও আর্থ্রাইটিস, অস্টিও ম্যালেসিয়া, এই সবগুলো তোমাদের কিন্তু নাম শুধুমাত্র। তো এই নামগুলোর সঙ্গে তোমরা পরিচিত হবে, এটাই হলো যাতে আর অপশনের ভিতরে এটা ট্রু ফলস, এটা বেস্ট চয়েস থাকবে না, এটা ট্রু ফলস, আর ট্রু ফলস এর ভিতরে অর্থগুলো বুঝে তোমরা উত্তর দিতে পারবে। এই জন্য এটা নিয়ে আমি বেশি কথা তোমাদের সঙ্গে বললাম না। এরপর আসে আমাদের ইমোবিলিটি, ইমোবিলাইজে, এই ইমোবিলিটি নিয়ে তোমাদের কোশ্চেন থাকে বারবার। ইমোবিলিটি নিয়ে তোমাদের অবশ্যই এটা পড়তে হবে। তো ইমোবিলিটি কি, এটা তোমাদের আগে শর্ট ছিল, তো এখন একটু বিস্তারিত করে দিয়েছি তোমাদের বইয়ের সঙ্গে। সুতরাং যেটুকু কারেকশন করার দরকার তোমরা কারেকশন করে নিও। ইনএবিলিটি টু আর লিমিটেশন, ইমোবিলিটি মানে কি, একটা কথাই তুমি মনে রাখবে, সেটা হচ্ছে ইনএবিলিটি অর লিমিটেশন। অ্যাবিলিটি নাই এবং সেটা লিমিটেশন, অর্থাৎ তার নড়াচড়া বা দৈনন্দিন কাজকর্ম যেগুলো আছে সেগুলো ইমোবিলিটি থাকবে। ঠিক আছে, তো এটার কি হয়, ফিজিক্যাল মুভমেন্ট কি হতে পারে, পার্শিয়াল অল্প পরিমাণ অর্থাৎ সাপোর্ট দিয়ে, অর কমপ্লিট লস অফ ফিজিক্যাল মুভমেন্ট। কেমন কি, যদি অর্ধেক মনে করো ডিসলোকেশন হয়ে যায়, ডিসলোকেশন মানে কি হয়, সে পার্সিয়াল সাপোর্ট দিয়ে চলতে পারে। আর যদি কমপ্লিট লস অফ ফিজিক্যাল মুভমেন্ট, ধরো ফ্র্যাকচার যদি হয়ে যায়, একেবারে ভেঙে যায়, তাহলে তো তার পক্ষে আর কোনো প্রকার সাপোর্ট দিয়ে চলাফেরা সম্ভব নয়। তো এই বিষয়টা নিয়ে ইমোবিলিটিকে ফোকাসিং করা হয়েছে। কি কি কারণে ইমোবিলিটি হতে পারে, প্রলং বেড রেস্ট, দীর্ঘদিন যখন বেড রেস্ট থাকলে তাহলে মানুষ এমনিতেই তার নড়াচড়া কমে যায়। প্যারালাইসিস যদি হয়ে থাকে, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, এটা আমরা জানি, এটা আমাদের কাছে সবচেয়ে পরিচিত। ফ্র্যাকচার আর ট্রমা, পেইন, ব্যথার কারণে অনেক লোক হাঁটতে পারে না, বসে থাকে। পোস্ট অপারেটিভ
কন্ডিশন, পোস্ট অপারেটিভ কন্ডিশনে যে মেজর কোনো সার্জারি হলে, অর্থোপেডিক সার্জারি হলে তাকে রেস্টে থাকতে হয়। মাসেল উইকনেস, এজিং, বয়সজনিত কারণেও এটা হইতে পারে। এখন এটার হচ্ছে এই সব কারণে ইমোবিলিটি হয়, অর্থাৎ মানুষের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যায়, লিমিটেশন হয়ে যায় কোন কোন কারণে, এই সবগুলো কারণগুলো তোমরা একটু খেয়াল করবে। এরপর আছে অ্যাডভার্স ইফেক্ট। এখন ইমোবিলিটি হইলে কি কি সমস্যা হতে পারে, এটা আমাদের ট্রু ফলস কোশ্চেন। ফিশার আলসার মেইন হচ্ছে, কি হবে, দীর্ঘ সময় এক জায়গায় থাকলে ফিশার আলসার হবে। মাসেল এট্রফি, এক জায়গায় মাসেল শক্ত হয়ে যাবে, ফুলে উঠবে। জয়েন্ট স্টিফনেস, হাঁটু, অনেক তুমি মানুষ দেখা যাবে কি, এই তোমার জয়েন্ট শক্ত হয়ে যাবে, নড়াচড়া করতে পারবে না, ভাঁজ করতে পারবে না। ডিপ ভেইন থ্রোম্বোসিস, রক্ত চলাচল না হলে কি হবে, ডিপ ভেইন থ্রোম্বোসিস হইতে পারে। পারসিস্টেন্ট মুভমেন্ট যদি না হয় তাহলে অবশ্যই তার কনস্টিপেশন হয়, ইউরিনারি রিটেনশন হয়, অ্যাটেলেক্সিয়াস হয়, নিউমোনিয়া হয়, অর্থাৎ লাং থেকে পানি বের হয় না, ইনফেকশন হয়ে থাকে। তো এগুলো হচ্ছে তার অ্যাডভার্স ইফেক্টস। এখন রিস্ক অ্যাসেসমেন্ট, আমরা কি কিভাবে রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারি? তো এটা হচ্ছে আমাদের নার্সিং রিলেটেড কোশ্চেন, যে আমরা এই মোবিলিটি যে নার্সিং পেশেন্ট কিভাবে করবে, যদি আমার থিঙ্কিং বেস কোশ্চেন আসে তাহলে আমরা এই বিষ থেকে আমরা কোশ্চেনগুলো করবো। তারপর এল্ডারলি পেশেন্ট, আনকনসিয়াস পেশেন্ট, পোস্ট সার্জিক্যাল পেশেন্ট, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যদি থাকে কোনো পেশেন্টের, প্রো নিউট্রিশনাল অ্যান্ড ডিহাইড্রেশন, অ্যাসেস মোবিলিটি লেভেল, স্কিন কন্ডিশন, সার্কুলেশন, রেসপিরেটরি স্ট্যাটাস। তো এই বিষয়গুলো আমরা খেয়াল করব। প্রিভেনশন এন্ড ম্যানেজমেন্ট অ্যাডভার্স ইফেক্ট, এখন এইটাও হচ্ছে আমাদের নার্সিং রিলেটেড কোশ্চেন। তো আমাদের মাঝে দুইটা কোশ্চেন, একটা কোশ্চেন চারটা কোশ্চেন ভিতরে থাকবে। তোমার যে এই সাবজেক্টটা থেকে চারটা কোশ্চেন থাকবে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিক্যাল, অর্থাৎ ইমোবিলিটির পার্ট কি কি লাগে না লাগে, অর্থোপেডিক সার্জন থাকবে। আর একটা থাকবে ডিজিজ রিলেটেড, অর্থাৎ অর্থোপেডিক যে ডিজিজ থাকবে সেই ডিজিজ রিলেটেড থাকবে। আর একটা কোশ্চেন থাকবে কনজেনিটাল, অর্থোপেডিক কনজেনিটাল রিলেটেড থাকবে। আর একটা কোশ্চেন থাকবে এই যে কোনো একটা ডিজিজ হোক, তারপর তোমার এই যে ইমোবিলিটি হোক, প্লাস্টার হোক, কাস্ট হোক, তারপরে তোমার ফ্র্যাকচার হোক, এই পেশেন্টকে ম্যানেজমেন্ট রিলেটেড একটা কোশ্চেন থাকবে, অর্থাৎ নার্সিং স্কিল থিঙ্কিং বেস রিলেটেড কোশ্চেন থাকবে। তো এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড কোশ্চেনের একটা মান, যে একটা সাবজেক্ট থেকে কোন কোন বিষয়ে জানতে হয়, কোন কোন বিষয়গুলো জানতে হবে। তো তার এই আমরা যে নার্সিং এর যে অংশ, যে পার্ট, সেই অংশের হচ্ছে এই কোশ্চেনগুলো। তো রেগুলার রেসপন্স রিপোজিশনিং করা, অর্থাৎ আমরা এই অ্যাডভার্স ইফেক্ট করতে হলে পেশেন্টকে কি করতে হবে, রেগুলার পজিশনিং করতে হবে, পজিশন শিখতে হবে। প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, অর্থাৎ পেশেন্টকে দ্বারাও কিছু কিছু করতে হবে, তারপরে তোমার নিজেকেও কিছু নড়াচড়া করে দিতে হবে। আর্লি অ্যাম্বুলেশন, পেশেন্টকে কি করতে হবে, অ্যাম্বুলেশন, নড়াচড়া, এক স্থান পরিবর্তন করতে হবে। প্রপার বডি অ্যালাইনমেন্ট, পেশেন্টকে প্রপার বডি অ্যালাইনমেন্ট ম্যানেজমেন্ট করার জন্য তাকে ইনকারেজ করতে হবে। অর্থাৎ অনেক সময় কেউ দেখা যাচ্ছে যে একই অবস্থায় ভাঁজ হয়ে থাকতে 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 পিঠ বাঁকা হয়ে যায়, সেই অবস্থায় থাকতে পারে, কিন্তু এটাকে ইনকারেজ করতে হবে যে না, আপনি আপনার সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে এক সময় যে তার যে ডিফর্মিটিটা ছিল সেটা ঠিক হয়ে যাবে। প্রেশার রিলিভিং ম্যাট্রেস, অর্থাৎ যে কিছু কিছু ম্যাট্রেস দিতে হবে যেটাতে প্রেশার রিলিভ করা যায়। অ্যাডোকুয়েট নিউট্রিশনাল ডিহাইড্রেশন, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ তার নিউট্রিশনাল সাপোর্ট করতে হবে। যদি নিউট্রিশন কম থাকে তাহলে কি হয়, এমনিতেই মাসেল উইক হয়ে যায়। ওই উইক হয়ে গেলে তো ও- এই যে তোমার মাসেল যখন উইক হয়ে যাবে তখন এই যে প্রেশার সোর ডেভেলপ হওয়া শুরু করবে। ডিপ ব্রেথিং অ্যান্ড কাফিং এক্সারসাইজ কি করতে হবে, যে আমরা কি পড়বো, এর আগে কি পড়লাম, যে তার নিউমোনিয়া হতে পারে, আমরা কি পড়বো, অ্যাটালেক্টেসিস, অর্থাৎ তার শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া, এন্ড এটাকে রিলিভ করার জন্য কি করতে পারে, যে ডিপ ব্রেথিং এক্সারসাইজ, অর্থাৎ সে লম্বা লম্বা শ্বাস নেওয়ার চেষ্টা করবে। তারপরে শ্বাস নিলে কি হবে, তার ডায়াফ্রামে চাপ পড়বে এবং সে নিউমোনিয়া হবে না, ঠিক আছে। এবং কাশি দেওয়ার চেষ্টা করবে, তাহলে তার অক্সিজেন কনজাম্পশন বেড়ে যাবে। স্কিন কেয়ার অ্যান্ড হাইজেনিক, স্কিন এবং কেয়ার হাইজেনিক থাকতে হবে। অর্থাৎ এই পুরো কনসেপ্টটা হচ্ছে আমাদের নার্সিং বেস রিলেটেড, এটাই হচ্ছে আমার বিশেষ। তো আর একটা, এখন এই কমপ্লিকেশন, ইমোবিলিটি কমপ্লিকেশন, আমরা এর ভিতরে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর, অ্যাডভার্স ইফেক্ট এগুলো দেখছি, এগুলোই কমপ্লিকেশন। তো এখানে আলাদা করে তোমাদের এই বইয়ে অংশ আছে, যদি কোনো সিস্টেমেটিক্যালি কোনো কোশ্চেন চায়, এখান থেকে তোমাদের বেস্ট অ্যান্সার হতে পারে। অর্থাৎ একজন ইমোবিল পেশেন্টের সে কি হতে পারে, কি থাকতে পারে, রেসপিরেটরি সিস্টেমে কি হতে পারে, কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি হতে পারে, স্কিন কি হতে পারে, রেনালে কি হতে পারে, যদি বেস্ট অ্যান্সার হিসেবে চাই, একটা উত্তর চাই, তাহলে এগুলো তোমাদের হবে। যেমন স্কিন যদি হয় তাহলে প্রেশার আলসার হতে পারে, রেনালে কি হতে পারে, ক্যালকুলি হতে পারে, রেনাল নেফ্রাইটিস হতে পারে,
হেমাটোলজিক্যাল কি প্রবলেম হবে, অ্যানোমিয়া হবে। ঠিক আছে, এই যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কি হবে, কনস্টিপেশন, আমরা কিন্তু উপরে উপরে এগুলো পড়েছি। তো এইভাবে এটা বেস্ট অ্যান্সার হিসেবে আসতে পারে, বেস্ট অ্যান্সার হিসেবে তোমরা এটা ফোকাস করবে। এখন আমরা আসি ইমোবিলাইজেশন। তো ইমোবিলাইজেশন প্রথমে পড়লাম ইমোবিলিটি, এবং ইমোবিলাইজেশন কি হবে, তারপরে রেস্ট্রিকশন অফ মুভমেন্ট টু অ্যালো হেলিং অফ ইনজুরি বডি পার্ট। ঠিক আছে, এটা দুটার মধ্যে কথা কিন্তু মুখ্য শব্দগুলো একই মনে হচ্ছে, ইমোবিলিটি অর্থাৎ একজন মানুষ বসে থাকলে, ইমোবিলিটি থাকলে তার কি কি সমস্যা হয়, আর এটাকে আর হচ্ছে ইমোবিলাইজ অর্থাৎ আমরা কি করব, ইমোবিলাইজ কি করব, রেস্ট্রিকশন ফর মুভমেন্ট টু হেলিং অফ জয়েন্ট অফ বডি পার্টস, অর্থাৎ তাকে এটাতে আবার আমরা উল্টা কাজ করব, অর্থাৎ তার বডি পার্টসকে ঠিক করার জন্য তাকে রেস্ট থাকতে হবে। ঠিক আছে, সে নড়াচড়া করবে না। পারপস কি, এটার উদ্দেশ্য কি হতে পারে, প্রিভেন্ট ফার্দার ইনজুরি, আরো যেন ইনজুরি না হয়। ঠিক আছে, তা প্রমোটস হেলিং স্টেবিলাইজেশন, রিডিউস পেইন অ্যান্ড মাসেল স্পাজম। টাইপস কি কি হতে পারে, কার মাধ্যমে আমি ইমোবিলাইজ করতে পারি, অর্থাৎ একটা পার্ট নড়াচড়া কিভাবে বন্ধ করতে পারি, কাস্টের মাধ্যমে, কাস্ট প্লাস্টার করে দিতে পারি, স্প্লিন দিতে পারি, ট্রাকশন দিতে পারি, তারপরে ব্র্যাক্স দিতে পারি। ইন্ডিকেশন কি কি হতে পারে, কার কার ক্ষেত্রে আমরা ইমোবিলাইজ করব, ফ্র্যাকচার হয়ে গেছে, পা ভেঙে গেছে কোথাও বা হাত ভেঙে গেছে, স্পাইনাল অ্যান্ড তোমার স্প্রেইনস অ্যান্ড স্ট্রেইনস, তারপরে লিগামেন্ট অন টেন্ডন ইনজুরি হয়েছে, পোস্ট সার্জিক্যাল স্টেবিলাইজেশন, সার্জারি করার পর অনেক সময় তাকে একটা স্থির অবস্থায় থাকতে হয়, কেন, ইউনিয়নের জন্য অর্থাৎ জোড়া লাগার জন্য। And এটা করলে কি কি হতে পারে, অ্যাডভার্স ইফেক্ট, আমরা তো একদিকে তাকে হেলিং করার জন্য ইমোবিলাইজ করে দিলাম, ইমোবিলাইজ করার পরে কি কি সমস্যা হতে পারে, ঠিক আছে, প্রেশার আলসার হতে পারে, জয়েন্ট ডিস্ট্রেস হতে পারে, তারপরে সার্কুলেটরি প্রবলেম হতে পারে যেমন ডিভিটি হতে পারে, ইনক্রিজ রিস্ক অফ ডিপ ভেইন থ্রম্বোসিস হবে, সাইকোলজিক্যাল ইফেক্ট, ডিপ্রেশন, পেশেন্ট দীর্ঘদিন একটা বেড রেস্ট থাকলে তাহলে সেটা অবশ্যই সে ডিপ্রেশনে চলে যাবে। তো এখন এটাকে নার্সিং ভাবে আমরা কি কি ম্যানেজ করতে হবে, রেগুলার মনিটরিং, সাইন সিমটম, কমপ্লিকেশন, কোন কোন সমস্যা আছে কিনা, নার্সিং রেসপন্সিবিলিটি। তো নার্সিং রেসপন্সিবিলিটি সব ওই ধরনের অর্থোপেডিক রিলেটেড সব একই কথা আসবে, সাইন সিমটম মনিটরিং, ইভালুয়েশন, পার্ট দেখা, তারপর ভাইটাল সাইন চেক করা, এবং এই ইমোবিলাইজ পার্ট তার কালার, বিশেষ বিশেষ করে দেখা যে ইমোবিলাইজ পার্টটা তার সোয়েলিং হয়েছে কিনা, কালারলেস হয়েছে কিনা, এই বিষয়গুলো তাকে ওয়ার্ম হয়েছে কিনা, এটাই তার ইন্ডিকেশন গুলো দেখবে। এরপর আসবে তোমার মেথড অফ ইমোবিলাইজেশন, এন্ড কি কি মেথডে আমরা ইমোবিলাইজ করতে পারি, অর্থাৎ একটা রেস্ট করতে পারে। ঠিক আছে, নন কোভ্যালেন্ট অ্যাবজর্পশন, ডিপোজিশন, ফিজিক্যাল ইন্টারপেমেন্ট, কনভাল্ট অ্যাটাচমেন্ট অ্যান্ড বায়ো কনজুগেটেড। এই নামগুলো এখনো তোমাদের আসেনি, মেথডগুলো এখনো আসে নাই, নামগুলো কঠিন। তো একবার তোমরা রিডিং করে রাখিও, যাতে কখনো যদি আসে যেন কিছু একটা তোমরা উত্তর করতে পারো। এখন কি কি মাধ্যমে আমরা পড়লাম, উপরে পড়েছি, প্লাস্টার করে দিতে পারি, ফিঙ্গার রেস্ট করতে দিতে পারি, স্পিলিন দিতে পারি, ট্রাকশন দিতে পারি, অর্থোপেডিক প্র্যাকটিস দিতে পারি, সব স্কলার দিতে পারি, স্পাইনাল ইমোবিলাইজেশন দিতে পারি, এক্সটার্নাল ফিক্সেশনের মাধ্যমেও আমরা করে থাকি। তো হেডলাইন গুলোই তোমাদের পরীক্ষায় আসবে, বিস্তারিত গুলো আসবে না, বাকিগুলো দেওয়া হয়েছে তোমাদের বোঝার জন্য, যাতে তোমরা পড়ে বুঝতে পারো। এরপর আমরা আসি ফ্র্যাকচার। ফ্র্যাকচার আমাদের দুই ভাবে কোশ্চেন আসে, একদিকে আসে আমাদের ফান্ডামেন্টাল অফ নার্সিং রিলেটেড, আর একদিকে আসে অর্থোপেডিক রিলেটেড। তো যে রিলেটেডই আসুক, আমরা ফ্র্যাকচারের টাইপ, ফ্র্যাকচার, এটা কিন্তু আমরা পড়েছি অনেক, ওপেন ফ্র্যাকচার, ক্লোজ ফ্র্যাকচার, এগুলো অ্যানাটমিতে পড়া হয়েছে। সুতরাং এখানে আমরা বেশি আর আলোচনা করব না, তাহলে ডবল হয়ে যাবে। তোমরা ওখান থেকে তোমরা দেখে দেখে নিতে পারবে। তো যেটা তোমার আরেকটা বিষয় যে কোশ্চেন বারবার পরীক্ষায় আসে, যে ক্লিনিক্যাল ফিচার অফ ফ্র্যাকচার, ফ্র্যাকচারের ক্লিনিক্যাল ফিচার কি, ফ্র্যাকচার যে হয়েছে সেটা আমি কিভাবে বুঝতে পারবো, এই বিষয়টা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সুইলিং হবে, পেইন হবে, রোলিং হবে, টেন্ডারনেস হবে, বডি ডিসকমফর্ট হবে, তারপরে লেসারেশন, তারপরে অ্যাকাইমাসিস, তারপরে ডিফর্মিটি, ক্রেপিটাস, আর তোমার ওন থাকবে, আনুয়াল টু মুভমেন্ট, সে বিষয়গুলো তোমরা খেয়াল করবে। এখন আরেকটা তোমাদের গুরুত্বপূর্ণ পরীক্ষায় যেটা বারবার আসে, যে কমপ্লিকেশন অনেকবার রিপিটেডলি আসে, তোমরা এইটা তোমরা ভালো করে মুখস্থি করবে। ঠিক আছে, এটা তোমরা বেশি বেশি মুখস্থি করবে, এই সব মানে অধ্যায়টায়, অধ্যায়টার ভিতরে এই চ্যাপ্টারটা, সেটা কমপ্লিকেশন অফ ফ্র্যাকচার। একটা কমপ্লিকেশন অফ ফ্র্যাকচার কি আসে, আর্লি এবং লেট। ঠিক আছে, ইমিডিয়েট, আর্লি ফ্র্যাকচার ইমিডিয়েট কি কি হতে পারে দেখো, সফট টিস্যু ড্যামেজ হতে পারে, ব্লিডিং হতে পারে, নার্ভ ইনজুরি হতে পারে, ইনজুরিটা হতে পারে টেন্ডন, ভাসেল এবং ভিসেরা শক, এক আর্লি সাথে সাথে হবে। এবং এবং ইমিডিয়েট, এক যখন ভাঙছে, এখনই একটা তোমার ফ্র্যাকচার হয়ে গেল, এখনই পেশেন্ট আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে এই সব শুরু হবে, এটাকে বলা হয়
ইমিডিয়েট কমপ্লিকেশন। আর আর্লি কমপ্লিকেশন হয় কিভাবে হতে পারে, যে একটুখানি পরে, অর্থাৎ 1 দিন বা 2 দিন 3 দিনের ভেতরে এগুলো শুরু হবে। আর্লি বা 1 সপ্তাহের ভেতরে তোমার এগুলো শুরু হবে। ইনফেকশন হবে। ইনফেকশন আর প্রথম দিনে তো হবে না। ইনফেকশনের সাইন সিমটম গুলো আছে তো, রবর কলার ডলর, যে আমরা 5টা সিমটম সাইন পড়েছি, সেগুলো হইতে হবে। তো তো সেগুলো হইতে গেলেও তো 3-4 দিন সময় লাগবে। অর্থাৎ আমরা আর্লি কমপ্লিকেশন তাহলে হিসাব করব এই যে তোমার 1 মান্থের ভিতরে। যেহেতু প্রেশার আলসার ডেভেলপ করে কত দিনে? প্রেশার আলসার কিন্তু 2 সপ্তাহ বেশি হলে তখন ডেভেলপ করে। তো সুতরাং একটা 2 থেকে 3 সপ্তাহ বা 1 মাসের মতো যে ভিতরে যে কমপ্লিকেশন গুলো উঠবে সেগুলোকে আমরা আর্লি কমপ্লিকেশন বলবো। লেট কমপ্লিকেশন হতে 3 মাস পর যেগুলো থাকবে, অর্থাৎ 3 থেকে 6 মাস পর যে কমপ্লিকেশন গুলো দেখতে পারবো, সেই কমপ্লিকেশন গুলো হবে আমার লেট কমপ্লিকেশন। তো তোমরা এই দুটা জায়গায় একটু এলোমেলো করো, এই দুটা জায়গায় ভুল করো। দয়া করে এই দুটো জায়গায় ভুল করবে না। সবচেয়ে প্যাচ লাগে হচ্ছে ইমিডিয়েট কমপ্লিকেশন এবং আর্লি কমপ্লিকেশন, এই দুটা নিয়ে। সুতরাং তোমাদের সবচেয়ে জানার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর্লি কি হবে, ইমিডিয়েট কি হবে, লেট কি হবে, এটা। তো এই বিষয়টা একটু নিজেদের মতো করে সাজিয়ে নেবে, কার কিভাবে মনে থাকবে। তারপরে আমরা লেটেন হিসেবে যে দেখবো ম্যাল ইউনিয়ন, অর্থাৎ জোড়া লাগবে না, ডিলাইড ইউনিয়ন। জোড়া লাগার কথা 1 মাসে, সেখানে 3 মাস হচ্ছে তবুও জোড়া লাগে না। অস্টিও আর্থ্রাইটিস, অস্টিও প্রোস আর্থ্রাইটিস, ডাবল হয়েছে, অস্টিও আর্থ্রাইটিস তোমার থাকবে। তো এই এই বিষয়গুলো তোমার কি হবে, এটা খেয়াল করতে হবে। অ্যাভাস্কুলার নেক্রোসিস হইতে পারে, ঠিক আছে? এই এটা একটু তোমরা খেয়াল করবে। টাইপ অফ ফ্র্যাকচারও আমরা দেখবো না, এটা আমরা দেখছি। এবার ক্লিনিক্যাল ফিচার অফ ডিসলোকেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিসলোকেশন কি কি কারণে, কজেস অফ ডিসলোকেশন, এটা তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে? পরীক্ষায় আসলে এই ধরনের অপশনগুলো তোমাদের পরীক্ষায় আসবে, কি কি কারণে ডিসলোকেশন হয়, বা সাইন সিমটম অফ ডিসলোকেশন। ঠিক আছে? কি কি কারণে ডিসলোকেশন হয় এবং কমপ্লিকেশন কি ডিসলোকেশন হয়, এটা। সাইন সিমটম ডিসলোকেশন হচ্ছে ফ্র্যাকচারে যে ডিসলোকেশন গুলো থাকবে, ঠিক সেম ডিসলোকেশন, ইমোবিলাইজ করতে পারবে না, পেইন হবে, সোয়েলিং হবে, এই সবগুলো হবে, একই হবে। দ্য হিস্টোরি অফ ট্রমা, ডিসলোকেশনের কারণ কি? ট্রমা, আঘাত লাগবে। পেইন অফ নিয়ার দ্য জয়েন্ট, জয়েন্ট হচ্ছে আনএবল টু মুভ অফ এফেক্টেড পার্ট, ডিফর্মিটি থাকবে, সোয়েলিং এর লেটার বার্সিং। এই বিষয়ে কমপ্লিকেশন কি হবে, অ্যাকট কমপ্লিকেশন কি আমরা বুঝতে পারি? ইনজুরি টু পেরিফেরাল নার্ভ এবং ভেসেল, পেরিফেরাল নার্ভ এবং ভেসেল ইনজুরি হয়ে যাবে। ক্রনিক কমপ্লিকেশন কি হবে? আনরিউজ ডিসলোকেশন, অর্থাৎ যেটা ডিসলোকেশনটা ঠিক করার কথা সেটা ঠিক করা যাবে না। তারপরে রিকারেন্ট ডিসলোকেশন, বিশেষ করে আমাদের এটা শোল্ডার জয়েন্টে হয় বিশেষ করে। একবার কারো যদি শোল্ডার জয়েন্টটা ডিসলোকেশন হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে সে বারবার তার এটা ডিসলোকেশন হইতেই থাকে। বিশেষ করে ছোট বাচ্চাদের, যারা দেখবা আমরা হাত ওটা বুঝি, অর্থাৎ শোল্ডার ডিসলোকেশন হয়ে যায়, যে হাত উঠেছে বাচ্চার। অর্থাৎ একটুখানি ঘুরলেই যদি একবার কারো হয়ে শুরু করে, এটা রিকারেন্ট হইতে থাকে। ট্রমাটিক ডিসলোকেশন আঘাতের কারণে হয়, জয়েন্ট স্টিফনেস হয়ে থাকে, মায়োস্টেসিস ওসিফিকেশন হয়ে থাকে, অর্থাৎ হাড় গলে এক ধরনের ডিসলোকেশন তৈরি করতে পারে। তো আমরা সবচেয়ে বেশি ডিসলোকেশন কোথায় হয়? শোল্ডার ডিসলোকেশন হয়, নি ডিসলোকেশন হয়, হিপ ডিসলোকেশন হয়, এলবো ডিসলোকেশন হয়, ফিঙ্গার, জ, প্লাটেলা, আর হচ্ছে তোমার অ্যাভাস্কুলার জয়েন্ট ডিসলোকেশন। তো এখানে জ কি হয়, যে অনেক সময় এই গালের একটার উপরে একটা ম্যান্ডিবল ম্যাক্সিলা এমন ভাবে সরে যায় যে যেখানে তোমার যে আর মুখটা বন্ধ করা যায় না। ঠিক আছে? এলবো তো আমরা বুঝতেই পারি। হিপেও হয়। নি জয়েন্ট সবচেয়ে বেশি হয় তোমার শোল্ডার জয়েন্ট এবং নি জয়েন্ট। যদি বেস্ট অ্যান্সারে থাকে মোস্ট, তোমার জয়েন্ট কোনটা? এই শোল্ডার জয়েন্ট এবং নি জয়েন্ট, এইটা তোমরা মনে রাখবে বেস্ট অ্যান্সার হিসেবে। বাকি সবগুলোই কোথায় কোথায় হয় সেটা তোমরা জেনে রাখবে। এরপর আমাদের আসে ফিক্সেশন। ঠিক আছে? ফিক্সেশন কি? সার্জিক্যাল মেথড তো স্টেবিলাইজ ব্রোকেন বোন, অর্থাৎ আমরা যে বোনটা ভেঙে যায় সেটা যে অপারেশন করি, এটাকে হচ্ছে ফিক্সেশন বলা হয়। তো আমরা ফিক্সেশন বিভিন্নভাবে করতে পারি। মেইনটেনেন্স প্রপার অ্যালাইনমেন্ট অফ দ্য হেলিং, যে অংশটাকে আমরা প্রপার অ্যালাইনমেন্টে নিয়ে আসতে আমরা সহজে। টাইপ অফ কি? কয় টাইপ ফিক্সেশন থাকে? একটা হচ্ছে ইন্টারনাল ফিক্সেশন, একটা হচ্ছে এক্সটার্নাল ফিক্সেশন। ঠিক আছে? তারপর ইন্ডিকেশন কি করব? আনএবল ফ্র্যাকচার, মাল্টিপল ফ্র্যাকচার, ওপেন ফ্র্যাকচার, ফেইলিওর অফ দ্য কনজারভেটিভ ট্রিটমেন্ট। কনজারভেটিভ ট্রিটমেন্ট কি? যেমন হচ্ছে তোমার কি, যে হাতের হাড় ফেটে গেছে, এবং সেই ক্ষেত্রে আমরা অনেক সময় কি হয়, তোমরা হাতে দেখো ব্যাগ ঝুলানো, এটাকে বলা হয় কনজারভেটিভ ট্রিটমেন্ট। যদি দেখা যাচ্ছে ব্যাগ ঝুলানোর পরে তার ঠিক পজিশনে আসতেছে না, তখন তার
অপারেশনের প্রয়োজন হয়। এখন এই ক্ষেত্রে কি কি কমপ্লিকেশন হতে পারে? ইনফেকশন হতে পারে, ব্লিডিং হতে পারে, ডিলাইড ইউনিয়ন, নন ইউনিয়ন হতে পারে, ম্যালিগন্যান্ট হতে পারে, ঠিক আছে। তারপরে তোমার ইমপ্লান্ট ফেইলিওর হতে পারে, নার্ভ অর ভেসেল ইনজুরি হওয়ার চান্স থাকে। এখন নার্সিং ম্যানেজমেন্ট একই রকম, আমরা শুরু থেকে যেটা পড়ে আসলাম। নার্সিং কি করবে? মনিটর ভাস্কুলার নিউরোভাস্কুলার স্ট্রেসাস, তার নিউরোলজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা, মেইনটেইন লিম্ব অ্যালাইনমেন্ট, তার কি হার্ট রেটের জোড়া আছে কিনা, পেইন ম্যানেজমেন্ট, ওন্ড কেয়ার, ইনকারেজ আর্লি ইমোবিলাইজেশন অ্যাডভাইস, ঠিক আছে। এইটা তোমরা পয়েন্টগুলো একটু ভালো করে মনে রাখবে। একজন অর্থোপেডিক নার্সের রেসপন্সিবিলিটি, অর্থোপেডিক নার্সিং এর ফাংশন, অর্থোপেডিক রিলেটেড, অর্থোপেডিক পেশেন্ট ম্যানেজমেন্ট, নার্সিং কেয়ার অফ অর্থোপেডিক ম্যানেজমেন্ট, ঠিক এই কথাগুলোই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের উত্তরে চলে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। ফিক্সেশন অফ ইনস্ট্রুমেন্ট, এটা আমাদের পরীক্ষায় 2বার আসছিল, যে ফিক্সেশন করতে কি 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 ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় সেখানে আছে। বোন প্লাস্টার লাগে, কাটার জন্য লাগে, তারপরে বোন নিবলার, বোন রেঞ্চ লাগে, রড লাগে, পেইন্ট কে ওয়ার লাগে, ঠিক আছে। তোমার এক্সটার্নাল ফিক্সেটর লাগে, তারপরে ড্রিল মেশিন লাগে, বোন হ্যামার লাগে, স্ক্রু ড্রাইভার লাগে, বোন হোল্ডিং ফোরসেপ লাগে, তার চেয়ে টুর্নিকেট লাগে। তো এই বিষয়গুলো দিয়ে একটা অপারেটিভ পজিটিভ প্রসিডিউর করা হয়। তো এই যে টুর্নিকেট, এগুলো কিছু আসবে না, কিছু অর্থোপেডিক্স ইনস্ট্রুমেন্টের নাম তোমাদের আসবে, নামগুলো একবার তোমরা একটু পড়ে নিও। এরপর আমাদের ডিজিজ রিলেটেড যেগুলো আছে, অ্যাম্পুটেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। অ্যাম্পুটেশনের ভিতরে অ্যাম্পুটেশন কি, অর্থাৎ কোনো অংশ আমরা কি করব যখন কেটে ফেল দিতে হয়। একটা হচ্ছে ক্লোজ অ্যাম্পুটেশন আর একটা ওপেন ইন্ডিকেশন। এখন কাদের কাদের অ্যাম্পুটেশন করব এটা তোমরা তো জানো। মেইনলি ফাংশন হয়ে গেলে, ফাংশন যখন লস হয়ে যায়, বোনটা পার্টটা নষ্ট হয়ে যায়, তখন অ্যাবসলিউটলি এটাকে অ্যাম্পুটেশন করা হয়। তো এখান থেকে কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসছে যে কমপ্লিকেশন অফ অ্যাম্পুটেশন, লেট কমপ্লিকেশন এন্ড আর্লি কমপ্লিকেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাদের জানার বিষয়, বেশি বেশি জানার বিষয়। অর্থাৎ এই বিষয়গুলো আমরা পরীক্ষার জন্য বেশি বেশি জানবো। তাহলে কি হবে, যে আমাদের পড়াগুলো সহজ হবে, মনে থাকবে, উত্তরগুলো আমরা সহজ করে দিতে পারবো। আর্লি কমপ্লিকেশন কি হবে, এটা কিন্তু একবারে তোমাদের বইয়ে আছে, একবারে আছে। এখন তোমরা একটু ভাগ করে নিবা, আর্লি কি হতে পারে, লেট কি হতে পারে, কারণ পরীক্ষার কোশ্চেনে এইরকম ভাবে আসছে। তো আমরা তখন প্রথম দিকে দিয়েছি, তখন তো শুধু কমপ্লিকেশন ছিল, এখন এটা ভাগ করে আসতেছে যে অ্যাম্পুটেশন করলে আর্লি কমপ্লিকেশন কি হয়, লেট কমপ্লিকেশন কি হয়। সুতরাং আমরা পয়েন্টগুলো ভাবে তোমাদের আপডেট করে দিছি, একটু দেখে নেবে। আর্লি কমপ্লিকেশন কি হবে? হেমোরেজ হবে, ইনফেকশন হবে, শকে চলে যাবে, তারপরে ইডেমা হবে স্টাম্পে, ডিলাইট ওন্ড হিলিং হবে, স্কিন ফ্লাপস নেক্রোসিস থাকবে, ব্যথা শুরু হবে। লেট কি হবে? ফেলাটোমা লিম্স, তারপরে তোমার স্টাম্প পেইন থাকবে। এটা বেস্ট অ্যান্সারে আসবে, ঠিক আছে। লেট কমপ্লিকেশন অফ অ্যাম্পুটেশন, এটা এই পয়েন্টটা বেশি পরীক্ষায় আসে। এই পয়েন্টটা বেশি পরীক্ষায় আসে যে তোমার কি হয়, যে স্টাম্প পেইন হয়, অর্থাৎ যে অংশটুকু কাটছে সেটা বেশি থাকে, কন্ট্রাকচার থাকে, নিউরো ট্রমা থাকে, জয়েন্ট স্টিফনেস হয়ে যায়, ডিপ ভেইন থ্রম্বোসিস হয়ে যায়, সাইকোলজিক্যাল প্রবলেম, পেশেন্ট ডিপ্রেশনে চলে যায়। কারো যদি একটা অ্যাম্পুটেশন করা হয়, একটা হাত পা কেটে ফেলে দেওয়া হয় সুস্থ মানুষের, তাহলে কি হবে নিজেদের দিয়ে একবার চিন্তা ভেবে দেখো, যে আমার একটা যদি হাত না থাকে। তো এটা হচ্ছে সবচেয়ে সাইকোলজিক্যাল প্রবলেম, কি থাকবে? ডিপ্রেশন। জয়েন্ট ফিউশন, অ্যাথ্রোডোসিস, এটা আমরা জয়েন্ট ফিউশনে কি দেখবো এখানে। পরীক্ষায় এখন পর্যন্ত তোমাদের আসে নাই, কিন্তু আসতে তো আর সময় লাগবে না, ঠিক আছে। এই জন্য আমরা একটু দেখি। সার্জিক্যাল ফিউশন অফ দ্য টু বোনস, ফর্মেশনের জয়েন্ট, অর্থাৎ জয়েন্ট ফিউশনে সার্জিক্যাল ফিউশন হচ্ছে দুইটা বোন এমন ভাবে রাখা হয় যেটা ধীরে ধীরে গলতে গলতে এক সময় জোড়া লেগে যায়, ঠিক আছে। তারপর পার্মানেন্টলি স্টপ জয়েন্ট মুভমেন্ট, এটা পার্মানেন্ট জয়েন্ট মুভমেন্টকে রিডিউস পেইন অ্যান্ড প্রোভাইড স্টেবিলিটি, এটাকে প্রোভাইড স্টেবিলিটি করা হয়। তো কমন জয়েন্ট কোথায় কোথায় হয়? পেন, অ্যাঙ্কেল, রিস্ট অ্যান্ড শোল্ডার। ইন্ডিকেশন কি হয়? সিভিয়ার আর্থ্রাইটিস, ডিফর্মিটি, ইনফেকশন, জয়েন্ট স্টেবিলিটি। এরপর আমরা কি করতে পারি? ইন্টারনাল ফিক্সেশন করতে পারি, এক্সটার্নাল ফিক্সেশন করতে পারি। ইনস্ট্রুমেন্ট কি কি লাগে ওপরে কিন্তু আমরা ইনস্ট্রুমেন্ট গুলো পড়েছি, সেই ইনস্ট্রুমেন্ট গুলো সেম, শুধু কিছু কিছু দু একটা কম বেশি হবে। তারপর কমপ্লিকেশন, কি কি কমপ্লিকেশন হতে পারে? একটা টিপ স্টিফনেস হয়ে যেতে পারে, নন ইউনিয়ন হতে পারে, ইনফেকশন হতে পারে, ম্যালিগনেন্ট হতে পারে। ঠিক মতো যদি না জমে তাহলে সেখানে কি হবে? ম্যালিগনেন্ট হতে পারে। এরপরে আসে রিপ্লেসমেন্ট, এটা নিয়ে একবার তোমাদের পরীক্ষায় আসছিল যে বোন রিপ্লেসমেন্ট করা হয়। এটা সবচেয়ে রিপ্লেসমেন্টের নিয়ে কোশ্চেন সবচেয়ে আসে, টোটাল হিপ এবং টোটাল নি, ঠিক আছে। শোল্ডার কম করা হয়, কিন্তু হিপ জয়েন্ট এবং নি এটা সবচেয়ে বেশি পারফর্ম করা হয়। নিটা বেশি করা হয়, এরপর হিপ, ঠিক আছে, এরপর শোল্ডার। ঠিক আছে, শোল্ডার করা হয় খুব অল্প পরিমাণ, তো সবচেয়ে বেশি পরিমাণ পারফর্ম হয় হিপ এবং নি। সুতরাং তোমরা এটা একটু পড়ে রাখবে যে কোথায় বেশি করা হয়।
ইন্ডিকেশন কি হবে যে আর্থ্রাইটিস হইতে রিউমাটয়েড আর্থ্রাইটিস জয়েন্ট ডিস্ট্রাকশন, একেবারে জয়েন্ট ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওটা আর কাজ করতেছে না। এই জন্য এগুলোকে করা হয়। And এটাকে কি করা হয়, টোটাল করা হয় এবং পার্শিয়াল করা হয়। পার্শিয়ালটা কি হয়ে যায়, হেমি আর্থ্রোপ্লাস্টি। ঠিক আছে, যে অর্ধেক নষ্ট হয়ে গেছে সেখানে আমরা একটা, যেমন হচ্ছে ফিমার পুরোটা চেঞ্জ করা একটা, যেটা হচ্ছে টোটাল। আর একটা হচ্ছে শুধু মাথাটা নষ্ট হয়ে গেলে, বল অ্যান্ড সকেট, বলটা নষ্ট হয়ে গেলে সেটা পার্ট করে দেওয়া হয়। যারা অর্থোপেডিতে ওটিতে দেখেছো তারা এটা বুঝতে পারবে, অথবা যারা চাকরি করো তারা এই বিষয়টা ভালো বুঝতে পারবে। তারপরে আমরা জেনে রাখি ইনস্ট্রুমেন্ট, এই যে কি কি দরকার, আগে ইমপ্ল্যান্ট প্রয়োজন হয়, বোন বোন সিমেন্ট প্রয়োজন হয়, রিমেন্ট প্রয়োজন হয়, শক বোন কাটার জন্য সব প্রয়োজন হয়। কমপ্লিকেশন কি হতে পারে, একই কমপ্লিকেশন, ইনফেকশন হবে, ডিসলোকেশন হবে, লুজিং হবে, অর্থাৎ জয়েন্ট লাগবে না, থ্রোম্বোসিস হইতে পারে। এরপর আসে আমরা বোন টিউমার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে বোন টিউমার কি হয়, ম্যালিগনেন্ট টিউমার কোনটা, আর হচ্ছে বিনাইন টিউমার কোনটা, এই বিষয় নিয়ে তোমাদের পরীক্ষা আসে। তো ম্যালিগনেন্ট বিনাইন নিয়ে তোমাদের অনেক বেশি পড়াশোনা করা হয়েছে, সুতরাং এটা নিয়ে আর আমরা বেশি পড়াশোনা করব না। অনেক কোশ্চেন আসছে, তো এবার মনে হয় না যে তোমাদের ম্যালিগনেন্ট এটা নিয়ে কোশ্চেন আসবে, কারণ অনেক কোশ্চেন আসবে। ঠিক আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস। এবার আমরা আসবো আমাদের ডিজিজ নিয়ে, রিউমাটয়েড আর্থ্রাইটিস ডিজিজ নিয়ে আসবো। রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে কি হয়, ফিভার, ওয়েট লস, ফ্যাটিক, অ্যানোরেক্সিয়া, তারপরে মাসেল স্টিফনেস, অ্যানিমিয়া, জয়েন্ট পেইন সবগুলো থাকবে। কমপ্লিকেশন কি হবে, জয়েন্ট ডিফর্মিটি, ডিজাবিলিটি, টেন্ডন রাপচার, ব্রাস্ট, তারপর তোমার অস্টিওপোরোসিস। সবগুলো মেইন পয়েন্টগুলো উপর দিকে দেওয়া আছে, আর শর্ট পয়েন্টগুলো যদি তারপরেও আসতে চায় নিচের দিকে দেওয়া আছে। তো তোমরা মেইন পয়েন্টগুলো বেশি হাইলাইট করবে যাতে তোমরা ভুল না হয়। এরপর আছে অস্টিও আর্থ্রাইটিস, অস্টিওমাইলাইটিস, এগুলো কিন্তু আমরা আগেও অনেকবার পড়েছি কি কি হইতে পারে। তো এখান থেকে আসে কমপ্লিকেশন অফ অস্টিও আর্থ্রাইটিস, কমপ্লিকেশন অফ অস্টিওমাইলাইটিস, এই কমপ্লিকেশন গুলো তোমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, অন্য কিছু আসে না। আর একটা আসতে পারে কারণ, কি কারণে হইতে পারে। তো কারণ অনেকগুলো, একই রকম কারণ, বিশেষ করে তোমরা এই কমপ্লিকেশনটা হাইলাইট করবে। ঠিক একই রকম অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রেও, অর্থাৎ ডিজিজের ক্ষেত্রেও একই বিষয়, সাইন সিমটম অথবা কমপ্লিকেশন। ঠিক আছে, এটার কমপ্লিকেশন গুলো তোমরা ভালো করে দেখবে, সবটার কমপ্লিকেশন। এই কমপ্লিকেশন থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। আর ডিজিজের যেটা হচ্ছে যে বোন টিউমার, সার্কোমা, মেটাস্টেসিস, বোন ডিজিজ, এই বিষয়গুলো। তো এই বিষয়গুলো হয় এইবার পরীক্ষা হয়ে গেছে, তোমাদের এই বিষয়গুলো আসার না। ওপর দিকে তোমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আমি বেশি আলোচনা করলাম, তারপরেও তোমরা পড়বে, কারণ এখানে যে সাইন সিমটম আছে, পেইন, সোয়েলিং, লিম্ফ মুভমেন্ট, ফ্র্যাকচার, এই বিষয়গুলো তোমরা জানো, এটা পারবে ইনশাল্লাহ। আমি কোশ্চেন দিলেও তোমরা এগুলো কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী সেগুলো উত্তর করতে পারবে। সুতরাং এগুলো তোমরা একবার রিডিং পড়বে, এটা নিয়ে তোমরা বেশি মাথা ঘামাবে না। তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এবারে আমাদের পড়তে হবে, কনজেনিটাল অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। কি কি হতে পারে, যেমন হচ্ছে তোমার সেরিব্রাল পলসি হতে পারে, স্পাইনাল বাইফিটা, ক্লাব ফুট, সবচেয়ে বেশি আমাদের কমন থাকে ক্লাব ফুট। ঠিক আছে, সেরিব্রাল পলসি কি হতে পারে, ব্রেন ইনজুরি হতে পারে ডিউরিং প্রেগন্যান্সি, বার্থ কমপ্লিকেশন হতে পারে, ইনফেকশন হতে পারে, ল্যাক অফ অক্সিজেন কারণে সেরিব্রাল পলসি হয়। সাইন সিমটম কি হবে, মাসেল উইকনেস, অ্যাবনর্মাল মুভমেন্ট, স্পিচ ডিফিকাল্টিস, সিজার। ট্রিটমেন্ট আমাদের জানতে চাওয়া হবে না, ট্রিটমেন্ট আমরা শুধু পড়ে রাখবো কি কি আসতে পারে। স্পাইনাল বাইফিটা কি হতে পারে, জেনেটিক ফ্যাক্টর। স্পাইনাল বাইফিটা মেইনলি কি কারণে হয়ে থাকে, জেনেটিক ফ্যাক্টর হতে হবে। ম্যাটারনাল ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি ডিউরিং প্রেগন্যান্সি। স্পাইনাল বাইফিটা কেন হয়, বাচ্চার মাথা ছোট হয় কি কারণে, এই যে তোমার ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখন ফেসবুকে অনেক দেখা যাচ্ছে এই সমস্যাগুলো। ঠিক আছে, এখন এই আধুনিক 2026 সালের ডিজিটাল যুগে এসেও মানুষ এত অজ্ঞ, এবং পেটের ভিতরে বাচ্চা হওয়ার পরে একটা আলট্রাসোনোগ্রাম করেও দেখে না যে আসলে আমার বাচ্চাটা ঠিক আছে কিনা। এরপর আমরা আসি কিছু অর্থোপেডিক ডিভাইস তোমাদের ব্যবহার হয় এটা নিয়ে আছে, যে আমরা কি কি অর্থোপেডিক্স ডিভাইস আমরা ব্যবহার করি, এটাই তোমাদের পরীক্ষায় আসছিল। আহ, অ- যে আহ, কি কি অর্থোপেডিক ডিভাইস আমরা ব্যবহার করি, ট্রু ফলস পরীক্ষায় আসছিল। সুতরাং সবগুলো এখানে দেওয়া আছে। তো সবগুলো নামগুলো তোমরা দেখো, প্লাস্টার আমরা কি দেবো, প্লাস্টার, আর একটা নাম কাস্ট। ঠিক আছে, এগুলো কোনটা কি দিলে হয়, স্প্লিন্ট। নামগুলো তোমরা আগে দেখো, তারপর বাকিগুলো করবো। এই এক্সটার্নাল ফিক্সেশন দেওয়া হয়, তারপরে তোমার ট্রাকশন দেওয়া হয়, তারপরে তোমার আর দেওয়া হয় কি তোমার যে
ইনস্ট্রাকশন আমরা দিয়ে থাকি। তো কার ভিতরে কি দিই আমরা একটু দেখে আসি এবার। যেটা হচ্ছে প্লাস্টার করি, ইমোবিলাইজ করে দিই ফ্র্যাকচার পার্টকে, তারপরে মেইনটেইন প্রপার বোন অ্যালাইনমেন্ট। প্লাস্টার করে দেওয়ার পরে কি হয়, সেটা মেইনটেইন বোন অ্যালাইনমেন্ট মেইনটেইন করা হয়। সাপোর্ট পোস্ট সার্জিক্যাল হেলিং, প্রোটেক্ট ইনজুরি টু লিম্ব ফ্রম ট্রমা, অ্যাডভেন্টেজ রিজিড সাপোর্ট। তার কমপ্লিকেশন, এটা কি আর কি কি কমপ্লিকেশন হয়? টেরেস সাপোর্ট ক্যান বি মোল্ডেড এক্সটেন্ড শেপ অফ লিম্ব, প্রোভাইড এক্সটার্নাল প্রোটেকশন। নার্সিং ম্যানেজমেন্ট কি করব, নার্সিং ম্যানেজমেন্ট আমরা আলোচনা করছি, সুতরাং সবগুলো নার্সিং ম্যানেজমেন্ট একই হবে। তো তোমরা স্প্লিন কেন ব্যবহার করা হয়, কি অ্যাডভান্টেজ, এগুলো একটু পড়ে নেবে। এর চাইতে তোমাদের অর্থোপেডিক্সে এর চাইতে বেশি আসার কোনো কিছু নেই। আর তোমরা যেহেতু আজকে অর্থোপেডিক্স এই পর্যন্তই তোমাদের পড়া হবে ইনশাল্লাহ, এইগুলোই তোমরা পড়বে এখান থেকে। আর গুরুত্বপূর্ণ তোমাদের হাতে বই আছে, তো সেখান থেকে তোমরা দেখে নেবে বাকি কোশ্চেন গুলো, তাহলে কোশ্চেনের প্যাটার্নটাও তোমরা বুঝতে পারবে। কোশ্চেনের প্যাটার্নটাও তোমরা বুঝতে পারবে। তাহলে বুঝলে ইনশাল্লাহ আহ, তোমরা, চলে গেল নেটওয়ার্কের সমস্যা, বুঝতে পারবে ইনশাল্লাহ। তোমাদের পিডিএফ দিয়ে দিব, তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন নিয়ে থাকে, কোশ্চেন চাওয়া হয়, তোমরা অবশ্যই গ্রুপে কমেন্ট করবে। দুঃখের বিষয় তোমরা গ্রুপে কমেন্ট করো না, এটাই হলো মেইন সমস্যা। তো